ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-20 সিরিজ জয়। ফ্লোরিডায় বৃষ্টি আইনে ১৯ রানে শেষ টি-20 জিতল টাইগাররা। ৩ দিন বন্ধ থাকার পর রাজধানী সহ সারা দেশে বাস চলাচল শুরু। যাত্রীদের স্বস্তি। দুর্ঘটনা নিয়ন্ত্রণে আজ মন্ত্রিসভায় উঠছে সড়ক পরিবহন আইন। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিএনপি নেতা মির্জা ফখরুল, আমির খসরু, রিজভীর বিরুদ্ধে মামলা। কুমিল্লায় বিশেষ ক্ষমতায় মামলায় বেগম জিয়ার ৬ মাসের জামিন। আলোকচিত্রী শহীদুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা হেফাজতে নেওয়া হয়েছে, জানিয়েছে ডিএমপি। দ্রুত মুক্তির দাবি পরিবারের। কবিগুরু ঘুরে ফিরেছেন সাহিত্যের নানা শাখায়, প্রভাব ছিল বাউল তত্ত্ব ও দর্শনেও। ২২শে শ্রাবণ তার ৭৭তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। শুরুতেই টাইগারদের সিরিজ জয়ের খবর। স্মরণীয় এক সফর শেষ করল বাংলাদেশ। ফ্লোরিডায় শেষ টি-20তে বৃষ্টি আইনে ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়ে ২-১ ব্যবধানে স্বপ্নীল সিরিজ জিতল টাইগাররা। দেশের বাইরে যা ৬ বছর পর বাংলাদেশের সিরিজ জয়। আগে ব্যাট করে লিটন দাসের 50-তে 5 উইকেটে ১৮৪ রান করে সাকিবের দল। জবাবে উইন্ডিজ 7 উইকেটে ১৩৫ রান করার পর বৃষ্টি নামলে আর খেলা গড়ায়নি মাঠে। ম্যাচ সেরা লিটন ও সিরিজ সেরা হয়েছেন সাকিব আল হাসান। অবিস্মরণীয় এই জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এবার অন্য প্রসঙ্গ। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে নিরাপত্তার কারণ দেখিয়ে পরিবহন মালিকদের অঘোষিত ধর্মঘট শেষে রাজধানী সহ সারা দেশে বাস চলাচল শুরু হয়েছে। স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝেও। তবে গণপরিবহনের সংখ্যা কম থাকায় আজও কিছুটা ভোগান্তি পোহাতে হয়। ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা রোধে মালিক শ্রমিক সবাই একসঙ্গে কাজ করবে বলেও জানান পরিবহন শ্রমিকরা। এদিকে ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে বাস কোম্পানিগুলো আগাম টিকিট বিক্রি শুরু করেছে। সরব হয়ে উঠেছে ব্যস্ত নগরীর প্রতিটি সড়ক। ৩ দিন পর সোমবার সকাল থেকে ঢাকার বিভিন্ন রুটে চলতে শুরু করেছে গণপরিবহন। রাজধানীর বিভিন্ন পয়েন্টে কর্মজীবী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। গত কয়েকদিনে রিকশা ও সিএনজির বাড়তি ভাড়া গোনা, যানবাহন সংকটে পায়ে হেঁটে গন্তব্যে যাওয়া সহ বিভিন্ন ভোগান্তিতে পড়তে হয় সাধারণ যাত্রীদের। যদিও আজও সব পরিবহন মালিকরা বাস না নামানোয় কিছুটা গণপরিবহন সংকট দেখা দেয়। সকাল থেকে তীব্র যানজটেও নাকাল হয় নগরবাসী। আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পর গাড়ি চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল। হাতে গোনা ২-৪টা গাড়ি, কিন্তু সবই সিটিং হয়ে আসছে। প্রায় 3 ঘন্টা লেগে গেছে, এখনো অফিসে পৌঁছতে পারিনি। রাজধানীর গাবতলী, সায়দাবাদ ও মহাখালী সহ বিভিন্ন বাস টার্মিনাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার বাস ছেড়ে যায়। মোটামুটি স্বাভাবিক পর্যায়ে দেখা যাচ্ছে সকাল থেকেই। আশা করি বিকালের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। পরিবহন সংশ্লিষ্টরা জানালেন, যাত্রী কম থাকায় দূরপাল্লার বাস ধীর গতিতে ছাড়ছে। বৈধ কাগজপত্র না থাকায় সিটি সার্ভিসের কিছু মালিক তাদের গাড়ি আজও বের করেনি। যেটাই পাস করুক, কিন্তু আইনটা সঠিক প্রয়োগ করার জন্য আমরা অনুরোধ করব। আমরা এখন শ্রদ্ধার অবস্থান থেকে সবাই সর্বক্ষেত্রে সহযোগিতা করব। এদিকে ৫ আগস্ট ঈদুল আজহার অগ্রিম টিকিট ছাড়ার কথা থাকলেও পরিবহন বন্ধ থাকায় ৬ আগস্ট থেকে অগ্রিম টিকিট ছাড়ছে বাস সার্ভিসগুলো। যখন আমাদেরকে বলা হলো যে আপনারা গাড়ি ছাড়তে পারবেন, তখন আমরা কালকে সিদ্ধান্ত নিয়েছি সকাল ৯টার থেকে আমরা ঈদের অ্যাডভান্স ছাড়বো। রোববার রাজধানীতে 2 শিক্ষার্থী নিহত হওয়ার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে গত 3 দিন গণপরিবহন বন্ধ রাখে সড়ক পরিবহন মালিক সমিতি। সিটি সার্ভিস বন্ধ থাকে 6 দিন। বিথি হক, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মতো সারা দেশেও দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু হয়েছে। এতে কর্মচঞ্চল্য হয়ে উঠেছে বাস টার্মিনালগুলো। বাস না চলায় সিলেটে গত 3 দিন ধরে আটকে থাকা পর্যটকদের মাঝে ফিরেছে স্বস্তি। রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বাস চলাচল শুরু হওয়ায় সোমবার ভোর থেকে কর্মমুখর হয়ে ওঠে ময়মনসিংহের মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল। রাজধানী ঢাকা সহ বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় দূরপাল্লার বাস। দেশটাকে জিম্মি করে এই ছাত্রপক্ষ হোক, শ্রমিক পক্ষ হোক, এই যে কাজটা, এগুলো যাতে না হয়, আমরা যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারি, এইটাই হচ্ছে আমাদের চাওয়া। আমরা বাস চালাইতেছি, কিন্তু সরকার যাতে এই নিরাপত্তাটা দেয় যে আমাদের গাড়ি যাতে ভাঙচুর না হয়। 3 দিন বন্ধ থাকার পর সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ 15টি রুটের বাস চলাচল শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে সিলেটে আটকে পড়া পর্যটকদের মাঝে। 3 দিন ধরে ছিলাম এখানে, যাতায়াত করতে আমরা পারছিলাম না।
এখান থেকে মনে করেন যে আমরা হোটেল থেকে বেড়াতে পারছিলাম না, এমন অবস্থা ছিল। আমরা যেতেছি, গাড়ি চলছে ইনশাল্লাহ, এখন দেখা যাক রাস্তায় কতটুকু নিরাপত্তা পাচ্ছি, সেটাই হতে দেখার বিষয়। চট্টগ্রামে সোমবার সকালে কদমতলীর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে 64টি রুটে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় বাস। তবে নির্বিঘ্নে যাতে বাস চলাচল করতে পারে সে ব্যাপারে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন চালকরা। এখন সুন্দর মতো বাড়িতে যাই বা আল্লাহ নিব, সেই হিসাবে আমরা খুব খুশি আর কি। যাত্রীরা আসলে আতঙ্কে আছে, সেই জন্য যাত্রী কম। আমরা এখন চাই যেন রাস্তায় যেন গাড়িটা সুন্দরভাবে চালাতে পারে। এদিকে বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লা সহ বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় বাস। সকালের দিকে যাত্রী কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। 3 দিন যাবত এখানে আসছি, তো আজকে বাস আসছে, আমাদের সবারই ভালো হইতেছে। সামনে যাতে এই চলাচলটা যাতে আর বন্ধ না হয়, আমাদের যাতে দুর্ভোগ পোহাতে না হয়, এতে আমরা চাই সবাই। এছাড়া 3 দিন বন্ধ থাকার পর সকাল থেকে খুলনা, রাজশাহী ও রংপুর সহ সারা দেশের বাস চলাচল শুরু হয়। এতে স্বস্তি ফিরেছে জনমনে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। 1.5 বছর ঝুলে থাকার পর আজ মন্ত্রিসভায় উঠছে সড়ক পরিবহন আইন। গত বছর আইনটির খসড়া বৈঠকে অনুমোদন পেলেও শ্রমিক সংগঠনগুলোর আপত্তির মুখে আর এগোয়নি। গত কয়েকদিনের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকারের বিভিন্ন পর্যায় থেকে আজকের মন্ত্রিসভার বৈঠকে এই আইনটি তোলা হবে বলে জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলছে মন্ত্রিসভার বৈঠক। বৈঠকে অংশ নিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সহ মন্ত্রিসভার সদস্যরা। সভা শেষে সচিবালয়ে ব্রিফ করবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার দেবাশিস রায়। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেবাশিস। শাফিন, আপনি জানেন যে বহুল প্রত্যাশিত বাংলাদেশ সড়ক পরিবহন আইন 2018 আজ মন্ত্রিসভায় উত্থাপিত হয়েছে এবং আমরা যতটুকু জেনেছি যে বৈঠকটি এখন পর্যন্ত চলমান রয়েছে এবং সেখানে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং আমরা এখান থেকে যতটুকু তথ্য সংগ্রহের বিষয় ছিল সেই বিষয়ে নিয়ে আপনাদেরকে কিছুটা জানাতে পারি যে এবারের যে আইনটি নতুন করে একদম চূড়ান্ত অনুমোদনের জন্য আজ মন্ত্রিসভায় উত্থাপিত হয়েছে, সেই আইনে কিন্তু সুনির্দিষ্টভাবে আসলে মৃত্যুদণ্ড বা শাস্তির প্রশ্নে সরকার কোন সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তগুলোই কিন্তু চূড়ান্ত করা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত যেহেতু বৈঠকটি চলমান এবং সব মন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা সেখানে সেই বৈঠকে অংশ নিয়েছেন, যার কারণে ঠিক সরাসরি সুনির্দিষ্টভাবে আমাদের পক্ষে এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি আসলে এই আইনে শাস্তির বিধানে চূড়ান্ত শাস্তি হিসেবে কি কি রাখা হয়েছে। তবে এতটুকু আমরা জানতে পেরেছি, এতটুকু নিশ্চিত করে বলাই যায় যে এবারই প্রথমবারের মতো এই সড়ক পরিবহন অধ্যাদেশ যেটি 1983 সালের ছিল সেটিকে সংশোধন করে যে নতুন আইন প্রণয়ন করছে সরকার, সেই আইনের মধ্যে কিন্তু বহির্বিশ্বে যেমন ড্রাইভারদের পয়েন্ট রাখার সিস্টেম রাখা হয় সেই পয়েন্ট পদ্ধতি এবার এখানে চালু করা হচ্ছে। এবং সুনির্দিষ্ট সংখ্যা না আপনাদেরকে জানাতে পারলেও আমি এতটুকু আপনাদেরকে জানাতে পারি যে 10-এর অধিক পয়েন্ট থাকবে। সেই প্রত্যেকটি পয়েন্টের জন্যই কিন্তু আলাদা আলাদা বিধি থাকবে, অর্থাৎ সেই বিধি যদি কোনো চালক সড়কে অথবা গাড়ি চালানোর সময় সেটি যদি লঙ্ঘন করেন তাহলে তার সুনির্দিষ্ট পয়েন্ট কাটা যাবে এবং এই পয়েন্টগুলি শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু তার ড্রাইভিং লাইসেন্সের যে মেয়াদ সেই মেয়াদও উত্তীর্ণ হয়ে যাবে এবং সেই ড্রাইভিং লাইসেন্সটি অকার্যকর হয়ে যাবে। এই বিধানটি যে এই নতুন আইনটিতে সংযোজন করা হচ্ছে এটির ব্যাপারে অনেকটা নিশ্চিত হয়েই আমরা আপনাদেরকে জানাতে পারি যে এই পয়েন্টের বিষয়টি কিন্তু নতুন আইনে সংযোজন করা হচ্ছে। পাশাপাশি আপনাদেরকে বলতে পারি যে অন্যান্য যে বিধিগুলো ছিল, বিশেষ করে চালকের অসতর্কতা, চালকের বেপরোয়াভাবে চালানোর যে মানসিকতা, সেগুলি পরিবর্তনের জন্য কিন্তু বেশ কিছু অনুচ্ছেদ এবার নতুন আইনে সংযোজন করা হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। কিন্তু শাস্তির প্রশ্নে আসলে চূড়ান্ত শাস্তির প্রশ্নে বিশেষ করে এই আইনটি 1983 সালের অধ্যাদেশ অনুযায়ী চলে আসছিল, যেটি মার্শাল ল আমলে এই আইনটি প্রণীত হয়েছিল অধ্যাদেশটি। সেই অধ্যাদেশটিকে নতুন আইনে যখন রূপান্তর করতে গিয়েছিল সরকার, সেটি কিন্তু উদ্যোগটা 2013 সালের থাকলেও সেটি গত 1.5 বছর ধরে খসড়া অনুমোদনের পরেও আইন মন্ত্রণালয়ে ভেটিং এর জন্য পড়েছিল। কিন্তু গত 29 জুলাই এই রাজধানীতে যে সড়ক দুর্ঘটনা ঘটেছে সেই সড়ক দুর্ঘটনার পরে কিন্তু
এই আইনটি চূড়ান্ত অনুমোদনে এক ধরনের গতি পেল এবং সেটি আসলে চূড়ান্ত গতি কোন পর্যায়ে গেল এবং সেটির সিদ্ধান্ত কি এলো বা চূড়ান্ত নীতিগত সিদ্ধান্ত কি সরকার সিদ্ধান্তে পৌঁছেছে সেটি জানার জন্য এখনো আমাদেরকে অপেক্ষা করতে হবে আরো 1.5 ঘন্টা, অর্থাৎ বেলা 1:30টায় এই বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিবের ব্রিফিং করার কথা রয়েছে। সেই ব্রিফিং থেকে হয়তো আমরা সম্পূর্ণ জানতে পারবো যে আসলে চূড়ান্ত শাস্তি এই ক্ষেত্রে কি হতে যাচ্ছে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। শাফিন, সচিবালয় থেকে সহকর্মী দেবাশিস রায় জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবর। সময় সংবাদে আরো থাকছে, বৃষ্টিতে বিভিন্ন সড়ক প্লাবিত হওয়ায় বিপাকে সুনামগঞ্জের হাওরবাসী, স্কুল কলেজে আশঙ্কাজনক হারে কমেছে উপস্থিতি, দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি। কুমিল্লায় বাসে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 6 মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। হত্যা মামলার জামিনের বিষয়ে আদেশ দুপুরে। সকালে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই জামিন আদেশ দেন। মুক্তি পেতে বেগম জিয়াকে আরও 2টি মামলায় জামিন নিতে হবে। এই 2 মামলায় জামিনের প্রক্রিয়া শেষ হলে ঈদের আগেই তিনি মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করেন বেগম জিয়ার আইনজীবীরা। বাকি 2টি মামলার মধ্যে একটি 2015 সালে 20 দলীয় জোটের টানা অবরোধ কর্মসূচি চলাকালে কুমিল্লার 14 গ্রামে বাসে পেট্রোল বোমা নিক্ষেপে 8 জনকে হত্যা মামলা, এটির আদেশ দুপুরে দেওয়ার কথা রয়েছে। অপরটি নড়াইলে মানহানির একটি মামলা। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। সোমবার সকালে ঢাকা মহানগর হাকিম HM তোয়াহার আদালতে মামলাটি দায়ের করেন জননেত্রী পরিষদের সভাপতি AB সিদ্দিকী। মামলায় অভিযোগে বলা হয়, গত 4 আগস্ট আমির খসরু মাহমুদ চৌধুরীর একটি ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে কুমিল্লায় নওমি নামে এক কর্মীকে ঢাকায় লোকজন নিয়ে আসতে বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। মামলায় মির্জা ফখরুল ও রিজভির নির্দেশে নিরাপদ সড়ক চাই আন্দোলনে ছাত্র দলের কর্মীরা উত্তরায় বাসে আগুন, ধানমন্ডিতে আওয়ামী লীগ অফিসে ভাঙচুর, জিগাতলা ও মিরপুরে সংঘর্ষের অভিযোগও আনা হয়। দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা ও আলোকচিত্রী শহীদুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। তবে কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সে বিষয়ে কিছুই জানানো যায়নি। এর আগে গতরাতে শহীদুল আলমকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন তার পরিবার। শহীদুলের স্ত্রী রেহনুমা আহমেদের পক্ষ থেকে জানানো হয়, রাত 11:15টার দিকে তাকে ধানমন্ডির বাসা থেকে নিয়ে যায় কয়েকজন ব্যক্তি। পরে দৃকের সংবাদ বিজ্ঞপ্তিতেও তাকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি জানানো হয়। এদিকে বেলা 12টার দিকে সংবাদ সম্মেলন করে আলোকচিত্রী শহীদুলের মুক্তির দাবি জানান তার পরিবার ও সহকর্মীরা। সকালবেলা 10টার একটু পরে আমরা দেখি একটি মাইক্রোবাসে করে শহীদুলকে, অনেকে ছিলেন, চারপাশ পরিবেষ্টিত বাহিনীর লোক দ্বারা তাকে খুব দ্রুত নিয়ে গেল। আমরা যখন এগিয়ে গেলাম, আমরা কথা বলতে চাইলাম, জানতে চাইলাম যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের কোনো কিছুই বলা হয়নি। আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এসে যদি জোরপূর্বকভাবে এভাবে বাসার থেকে নিয়ে যায়, তাহলে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী শব্দেরও তো, শব্দ নিয়েও বা ভাষা নিয়েও তো আমাদের ভাবতে হবে। এ বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে গোয়েন্দা কার্যালয়ে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। আমরা সরাসরি চলে যাব তার কাছে। রুমেল। শাফিন, আপনি এর মধ্যে জেনেছেন যে গতকাল রাতে ধানমন্ডির বাসা থেকে শহীদুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ নিয়ে এসেছে। তো গোয়েন্দা পুলিশ এখনো পর্যন্ত কিন্তু আমাদের কাছে বিষয়টি পরিষ্কার করেনি যে কোন বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আনা হয়েছে। তবে তাকে গতকাল রাতে আনা হয়েছে, এই বিষয়টি গোয়েন্দা পুলিশ নিশ্চিত করেছে এবং গোয়েন্দা পুলিশ যেটি বলেছে, এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়নি। তো গতকাল রাতে যখন তাকে নিয়ে আসা হয়, তারপর থেকে শহীদুল আলমকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রাখা হয়েছিল এবং সবশেষ আমরা যে খবরটি পেয়েছি গোয়েন্দা পুলিশের কাছ থেকে, এখন থেকে কিছুক্ষণ আগে গোয়েন্দা পুলিশের সদস্যরা এই ডিবি কার্যালয় থেকে শহীদুল আলমকে নিয়ে বের হয়ে একটি জায়গায় গিয়েছেন। তো কোথায় গিয়েছেন সে বিষয়টি তারা আমাদের কাছে পরিষ্কার করছেন না এবং তার বিরুদ্ধে কি অভিযোগ, কোন বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আনা হয়েছে সেটি এখনো পর্যন্ত নিশ্চিত নয়। তবে আপনি জানেন যে কোনো ব্যক্তিকে যদি গোয়েন্দা বা পুলিশ হেফাজতে নেওয়া হয়, তাহলে কিন্তু 24 ঘন্টার মধ্যে তাকে আদালতের কাছে হাজির করতে হয় এবং কি অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে সেই বিষয়টি তাকে
বা তার পরিবারকে জানাতে হয়। তো এখনো পর্যন্ত কিন্তু 24 ঘন্টা হওয়ার আরো বেশ কিছু সময় বাকি রয়েছে। তো আমরা আশা করছি হয়তো গোয়েন্দা পুলিশ এই ব্যাপারে 24 ঘন্টা শেষ হওয়ার আগেই বিষয়টি পরিষ্কার করবে। আসলে শহীদুল আলমকে কি অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তারা এনেছেন, তাকে গ্রেফতার দেখানো হবে কিনা কিংবা তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হবে কিনা। আর এখন পর্যন্ত যে তথ্যগুলো গোয়েন্দা কর্মকর্তাদের কাছ থেকে আমরা পেয়েছি, সবই তথ্যগুলো কিন্তু আমরা পেয়েছি ওভার ফোনে। তাদের সঙ্গে কথা বলে আমরা জেনেছি এখন পর্যন্ত গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই শহীদুল আলমের বিষয়ে কিন্তু কোনো ধরনের বক্তব্য দেওয়া হয়নি। তো আমরা দেখেছিলাম যে সকালবেলাতে গোয়েন্দা পুলিশের কার্যালয়ের সামনে শহীদুল হকের কিছু কাছের মানুষ তারা এসে উপস্থিত হয়েছিলেন, তারাও গোয়েন্দা কার্যালয়ের ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছিলেন, গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটিও সম্ভব হয়নি। কিংবা শহীদুল আলমের সঙ্গে তো তারা দেখা করতে পারেনি, কোনো গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গেও বা গোয়েন্দা কার্যালয়ে যারা রয়েছেন তাদের কাছ থেকেও কোনো বক্তব্য শহীদুল আলমের কাছের মানুষ যারা এসেছিলেন তারা জানতে পারেননি। তো এরপরে আমরা দেখেছিলাম যে 11টার কিছু আগে এখান থেকে যারা তার কাছের মানুষরা স্বজনরা এসেছিলেন তারা এখান থেকে চলে গিয়েছেন। তো আমরা এখনো পর্যন্ত গোয়েন্দা কার্যালয়ে অবস্থান করছি, আমরা চেষ্টা করছি গোয়েন্দা কর্মকর্তাদের কাছ থেকে শহীদুল আলমের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য জানার জন্য, আসলে কি অভিযোগে তাকে এই গোয়েন্দা কার্যালয়ে আনা হয়েছে কিংবা পরবর্তীতে তার ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে। তো মিন্টো রোড থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। ঢাকা খুলনা মহাসড়কে 6 লেনের কাজ চলায় ঈদুল আজহায় সড়ক পথে দক্ষিণাঞ্চলের যাত্রীদের বাড়ি ফেরায় দুর্ভোগের আশঙ্কা রয়েছে। বিকল্প সড়কগুলোতে খানাখন্দ থাকায় দুর্ঘটনার আশঙ্কা করছেন যাত্রীরা। প্রশাসনের দাবি পরিস্থিতি সামলে দিতে তৎপর তারা। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের পাঠানো তথ্য ও শাহাদাত আকুনের ছবিতে রিপোর্ট। ঢাকা খুলনা মহাসড়কের রাজধানীর যাত্রাবাড়ি থেকে মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাট হয়ে ফরিদপুরের ভাঙা পর্যন্ত 55 কিলোমিটার মহাসড়ক 6,700 কোটি টাকা ব্যয়ে 2 লেন থেকে 6 লেনের কাজ চলছে দ্রুত গতিতে। মহাসড়কের উন্নয়ন কাজে বিপুল সংখ্যক গাড়িতে মালামাল লোড আনলোড করায় এবারের ঈদে যাত্রীদের ভোগান্তি ও দীর্ঘ সময় ব্যয় করতে হবে। গুরুত্বপূর্ণ এই মহাসড়কের সেতু ও কালভার্টগুলো ভেঙে অ্যাপ্রোচ সড়ক তৈরি করায় যানজটের আশঙ্কা রয়েছে। পাশাপাশি অ্যাপ্রোচ সড়কগুলোতে বড় বড় গর্ত হয়ে তৈরি হয়েছে খানাখন্দ। এতে ভোগান্তি বাড়ছে যাত্রী, চালক ও পথচারীদের। 6 লাইনের কাজগুলো চলতেছে, সেই 6 লাইনের কাজের জন্য আমাদের অনেক দুর্ঘটনা ঘটে। যেরকম কাদা সেটে আমাদের গাড়ি চালাতে সমস্যা হয়, গাড়ি রাখতে পারি না। মাঝে যে বৃষ্টি নেমে গদ হয়ে যায়, আমরা গাড়ি নিয়ে গেলে বড় গাড়ি গেলে আর কি পানিতে আমরা যাত্রীও ভিজে আমরাও ভিজি। রাস্তাঘাট ঈদের আগে যে ঠিকঠাক না হয় তাহলে মনে করেন ঠিক মতন গাড়ি ঘোড়া মনে করেন অ্যাক্সিডেন্ট বেশি হবে, আমাদের পারাপারও হতে পারতেছি না। এদিকে সুধীজনেরা মনে করেন প্রশাসন এখনই ব্যবস্থা না নিলে ঈদে অতিরিক্ত গাড়ির চাপে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। যে সময় প্রচুর চাপ পড়বে, প্রচুর যাত্রীর চাপ, প্রচুর গাড়ির চাপ, সরকার এদিকটাও নজর দিবেন এবং দ্রুত রোড অ্যান্ড হাইওয়ে এবং এলজিডি যারা এই কাজটা করতেছেন তাদের মাধ্যমে দ্রুত এই অন্তত বাইপাস সড়কটাকে রিপেয়ার করে যাত্রী চলাচলের উপযোগী করা হোক। অবশ্য সড়ক উন্নয়নে সাময়িক ভোগান্তি হলেও শিবচর উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জানান, ঈদে যাত্রী ভোগান্তি কমাতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন। পাঁচচর থেকে একটু সামনে এগিয়ে 6 লেন এক্সপ্রেস হাইওয়ের একটা পাশ কিন্তু কাজ হয়ে গেছে অলরেডি এবং সেখান থেকে গাড়ি চলছে। এর কিছু কিছু অংশে এবং বাইপাস রোডগুলোতে একটু সমস্যা রয়েছে। বর্ষা বেশি হলে হয়তো কোনো প্রবলেম হতে পারে, তবে আশা করছি যে গাড়ি আটকে যাবে না। রাস্তা কনজেস্টেড হয়ে যাওয়ার কারণে একটু সমস্যা হতে পারে, তবে আমরা ঈদ উল ফিতরও পার করেছি, আশা করছি যে সুষ্ঠু তত্ত্বাবধান থাকলে কোনো সমস্যা হবে না। ঢাকা খুলনা মহাসড়কে প্রতিদিন 50,000-এরও বেশি ছোট বড় যানবাহন চলাচল করে। ঢাকার সাথে যোগাযোগে এই মহাসড়ক দিয়ে দক্ষিণাঞ্চলের 21টি জেলায় মানুষ যাতায়াত করেন। সময় সংবাদ, মাদারীপুর। ঈদকে সামনে রেখে গরু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। ভারত থেকে অবৈধভাবে গরু না আসলে লাভবান হবেন বলে আশাবাদী তারা। প্রাণী সম্পদ কর্মকর্তারা মনে করেন দেশের গবাদি পশু দিয়েই এবারের ঈদে জেলার চাহিদা পূরণ করা সম্ভব। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহা উপলক্ষে গরু হৃষ্টপুষ্ট করছেন পাবনার 9টি উপজেলার খামারিরা। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য অনুযায়ী এবছর জেলার বিভিন্ন খামারে 1,60,000 গরু হৃষ্টপুষ্ট করা হচ্ছে। খামারিরা জানিয়েছেন দেশীয় খাদ্য আর যথাযথ পরিচর্যার মাধ্যমে পশু হৃষ্টপুষ্ট করা হচ্ছে। এতে বেকার যুবকদের কর্মসংস্থানের পাশাপাশি স্বাবলম্বী হচ্ছেন খামারিরাও। দুটো গরু কিনছিলাম, সেটা আশা করি কুরবানি দিতে ছেড়ে দেবো, এতে অনেক লাভবান হব। রাত দিন পরিশ্রম করি আমরা, খাওয়া দাওয়া হচ্ছে ঢাকায় ইঞ্জেকশন, কোনো ট্যাবলেট, কোনো হাইব্রিড, কোনো অন্য জাতীয়
কোনো জিনিস খাওয়াই না। এদিকে কেউ যাতে স্টেরয়েড বা ক্ষতিকারক ইনজেকশনের মাধ্যমে পশু হৃষ্টপুষ্ট করতে না পারে সে ব্যাপারে সার্বক্ষণিক তদারকি করছে প্রাণী সম্পদ বিভাগ। ওষুধের দোকানগুলোতে আমরা মোবাইল কোড দিচ্ছি, অবৈধ কোনো কিছু পাওয়া গেলে তাদেরকে জরিমানা করা হচ্ছে এবং তারা যেন ক্ষতিকর কোনো কিছু ব্যবহার না করে দোকানদার থেকে শুরু করে খামারিদেরকে আমরা পরামর্শ দিচ্ছি। কোরবানির ঈদ উপলক্ষে বাগেরহাটেও গবাদি পশু হৃষ্টপুষ্ট করছেন খামারিরা। লাভবান হতে এসব খামারে পালন করা হচ্ছে শাহিয়াল, সিন্ধি ও জার্সি সহ উন্নত জাতের গরু, আর দেশীয় খাবার খাওয়ানো হচ্ছে এসব পশুকে। তবে ঈদের আগে ভারতীয় গরু আসলে ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কা খামারিদের। গম দেওয়া আছে, খেসারির ডাইল আছে, 4-5 মিলিয়ে আমরা বাঙ্গানি বানায় এর দিয়ে মোটা তাজা করতেছি। ইন্ডিয়ান গরু যদি না আসে আপনার আমাদের এই গরু 2 লাখ থেকে 5 লাখ এবং 6 লাখ টাকা বিক্রি হবে। বাগেরহাটের কোরবানি উপলক্ষে গবাদি পশুর কোনো স্বল্পতা হবে না এবং আমাদের চাহিদা মিটিয়েও আমরা বাইরের জেলাগুলোতে আমরা এটা সরবরাহ করতে পারবো। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর বাগেরহাটে কোরবানির জন্য প্রায় 1 লাখ গবাদি পশু পালন করা হচ্ছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বৃষ্টির পানিতে বিভিন্ন সড়ক প্লাবিত হওয়ায় বিপাকে পড়েছেন সুনামগঞ্জের হাওরবাসী। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীদের। উত্তাল হাওর পাড়ি দিয়ে স্কুলে যাওয়া আসা বিপজ্জনক হওয়ায় কমছে শিক্ষার্থী উপস্থিতি। এ অবস্থায় শিক্ষার্থীদের পাঠদান নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন হাওরবাসী। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য আর ছবি নিয়ে রিপোর্ট। বর্ষাকালে সুনামগঞ্জের বিশম্বরপুর, দিরাই, শাল্লা, ধর্মপাশা সহ কয়েকটি দুর্গম এলাকায় যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা। এই সময় হাওরের পানি বেড়ে বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় দুর্ভোগে পড়েন এলাকাবাসী। সেই সাথে উত্তাল হাওর পাড়ি দিয়ে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীদের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। নৌকা ডুবে যাওয়ার আশঙ্কায় সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে চান না অনেকে। এতে দিন দিন কমছে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার। নৌকা ছাড়া স্কুলে আসা যায় না, রাস্তা পানির তলে। ছোটখাটো নৌকা দিয়ে আসলে আমরা ভয় করে আমরা আসতে পারি না। অনেক গরিব আছে, নৌকা নাই, সেই হিসাবে স্কুলে আইতে পারে না। অভিভাবক যারা তারা যদি নৌকাটা কিনে মাঝি রাখিয়া দেয়, তাও এরপরেও রিস্ক থাকে, নৌকা ডুবিয়া যায়। এই অবস্থা চলতে থাকলে জেলায় শিক্ষার হার ও মান কমে যাবে বলে আশঙ্কা শিক্ষকদের। সরকার যদি সচেষ্ট না হয় এবং বিকল্পভাবে এদেরকে স্কুলে পৌঁছানোর ব্যবস্থা যদি না করা হয়, তাহলে দিন দিন হাওর এলাকায় প্রাথমিক শিক্ষার একটা ব্যাপক অবনতি ঘটবে। অবশ্য শিক্ষার্থীদের পাঠদান নিশ্চিত করতে বিভিন্ন এনজিও কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। গভর্নমেন্টের প্রচেষ্টা আছে এবং আমাদের কর্মকর্তারাও কাজ করছেন নিরলসভাবে, যাতে করে এই শিক্ষা ব্যবস্থাটাকে আমরা এই বর্ষা মৌসুমে ধরে রাখতে পারি। সুনামগঞ্জে 1467 প্রাথমিক বিদ্যালয়ে 4,90,141 জন শিক্ষার্থী রয়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। শরীয়তপুরে পদ্মা নদীর অব্যাহত ভাঙনে 55টি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত মানুষ। এলাকাবাসী জানায়, গতকাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত নড়িয়া ও জাজিরা উপজেলার পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে অন্তত 55টি বসতভিটা এবং ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের হুমকির মুখে রয়েছে বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাট সহ ফসলি জমি। গত মাসে ভাঙনে বিলীন হয়ে গেছে জাজিরা উপজেলার 4 কিলোমিটার পাকা সড়ক। ভাঙন আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা। বাড়িঘর নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন অনেকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-20 সিরিজ জয়। ফ্লোরিডায় বৃষ্টি আইনে 19 রানে শেষ টি-20 জিতল টাইগাররা। 3 দিন বন্ধ থাকার পর রাজধানী সহ সারা দেশে বাস চলাচল শুরু, যাত্রীদের স্বস্তি। দুর্ঘটনা নিয়ন্ত্রণে আজ মন্ত্রিসভায় উঠছে সড়ক পরিবহন আইন। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিএনপি নেতা মির্জা ফখরুল, আমির খসরু, রিজভির বিরুদ্ধে মামলা। কুমিল্লায় বিশেষ ক্ষমতার মামলায় বেগম জিয়ার 6 মাসের জামিন। আলোকচিত্রী শহীদুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা হেফাজতে নেওয়া হয়েছে, জানিয়েছে ডিএমপি। দ্রুত মুক্তির দাবি পরিবারের।
কবিগুরু ঘুরে ফিরেছেন সাহিত্যের নানা শাখায়, প্রভাব ছিল বাউল তত্ত্ব ও দর্শনেও। 22শে শ্রাবণ তার ৭৭তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।